হাই এভরিওয়ান, আমি অরিত্র। তো আজকে আমার সাথে রয়েছে মুভি বাফ দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো যে জাট ছবিটা নিয়ে। দেবজ্যোতি জাট দেখবে কিনা শিওর ছিল না। দেবজ্যোতি প্রথম দিনকে দেখতে যায়নি, আমাকে বলছিল তার আগের দিনকে যে আমি এই ধরনের ছবি দেখতে খুব একটা পছন্দ করি না। বাট তারপরে রিভিউ শুনে ও গেছে, দেখেছে এবং ওর ভালো লেগেছে, স্পেশালি ফার্স্ট হাফটা। তো সেটা নিয়ে আমরা একটু ডিপ ডাইভ করবো, আমরা সেটা নিয়ে একটু ডিটেলে আলোচনা করবো আর কি, জাট নিয়ে। তো দেবজ্যোতি, কেমন লেগেছে তোমার ছবিটা, বলো ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল এবং অরিত্র এটা সত্যি কথাই বলেছে যে আমি কিন্তু এটা আমরা ওয়ার্ড অফ মাউথ বলি না, এটা কিন্তু পুরো শুনে যে ভালো বলছে চলো আমার বন্ধু বান্ধবরা চলো দেখতে যাই, আমি এনজয় করেছিলাম ভীষণ ভাবেই। ফার্স্ট হাফটা তো খুবই ভালো, ইভেন সেকেন্ড হাফটাও কিন্তু মানে প্রেডিক্টেবল জিনিসপত্র খুবই একটা স্টেজের পরে গিয়ে প্রেডিক্টেবল হয়ে যায়, বাট এন্টারটেনিং কিন্তু ছবিটা। এবং সানি দেওল কনভিকশনের সাথে যেভাবে পুল অফ করে দেয়, কারণ তুমি দেখো যা যা ডায়লগ আছে, এই সরি বল ডায়লগটা বা এই হাত দিয়ে জিভ থামিয়ে দিচ্ছে, এটা এখনকার দিনে অন্য কেউ করলে সেটা ট্রোল হতো। সানি দেওল তোমাকে ওটা বিলিভ করিয়ে দেয়, তো আমি এনজয় করেছি। এবং এই নয় যে সিনেমাটার মধ্যে একেবারে সাবস্টেন্স নেই, একেবারে কন্টেন্ট নেই, সেটাও কিন্তু নয়। জিনিসটার মধ্যে ওরা গল্প কন্টেন্ট ক্রাফট দুটোই আছে, মানে ইট ইজ আ ভেরি গুড স্ক্রিন প্লে, স্পেশালি ফার্স্ট হাফ। আর কন্টেন্টও আছে, পারফরমেন্স ভালো আছে, ইমেজ মানে ভিজুয়ালস যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু প্রচন্ড রিচ, প্রচন্ড শকিং ভিজুয়ালস আমরা দেখতে পাই। সচরাচর কমার্শিয়াল ছবির থেকে বেশি এনরিচিং ভিজুয়ালস আমরা পেয়েছি, টিপিক্যাল ভিজুয়ালস পাইনি। সিকান্দারের মতো ছবির প্রবলেম হচ্ছে, সিকান্দারে দেখবে ভিজুয়ালস গুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই, বাট এখানে ভিজুয়ালস গুলো যেগুলো আমরা দেখতে পেয়েছি, যে গ্রাম, যে লোকেশন, যে শ্রীলঙ্কার জঙ্গল বলো, যা কিছু বলো, ইমেজারি গুলো প্রচন্ড স্ট্রং ছিল। তো ডেফিনেটলি আমার তো ভালো লেগেছে। তো সব থেকে প্রথমে আমরা কথা বলবো হচ্ছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে একটা ওয়েস্টার্ন সিনেমার টেমপ্লেট এখানে ফলো করা হয়েছে, যেটা ক্লিন্ট ইস্টউডের ছবিতে, বা যেটা আমরা আরো আগে যদি ব্যাকট্রেস করি সামুরাই ফিল্মে আমরা দেখতে পেতাম। ইয়োজিম্বোতে এটাই কনসেপ্ট ছিল, যে ইয়োজিম্বোতে আমরা দেখতে পাই তোশিরো মিফুনে আসে একটা গ্রাম, সেখানে দুটো গ্যাংয়ের মধ্যে ইয়া, তো সেখানে পৌঁছাচ্ছে, দিয়ে হি ফিক্সেস এভরিথিং। সেটা ফিস্টফুল অফ ডলার্সেও ছিল, সার্জিও লিওনি যে ছবিগুলো বানাতো, ক্লিন্ট ইস্টউডের ছবি। তো ইট ইজ আ ভেরি কমন ওয়েস্টার্ন ট্রোপ। তো সেটা আমরা ফার্স্ট হাফে দেখতে পেয়েছি। তো সেটা তোমার কেমন লেগেছে যদি বলো? আমার তো খুবই ভালো লেগেছে। এবং ফার্স্ট হাফে মোটুপাল্লি গ্রামটাকে যেভাবে দেখিয়েছে, একটা মানে একটা ওয়েস্টার্ন আউটপোস্ট এর মতো করে, ওটা কিন্তু দারুণ লেগেছে। এবং এই যে যেটা তুমি বললে, সানি দেওলের ক্যারেক্টারটা পুরো ওয়েস্টার্ন বান্টি হান্টারের মতো, যে একটা জায়গায় যাচ্ছে, সেখানকার মানুষের অত্যাচার হচ্ছে, এই লোকটা কোথাও গিয়ে সেভিয়ার হয়ে আসছে। তো দেখো এই গল্পটা কিন্তু খুব মানে খুবই পুরনো একটা গল্প। এবং অনেক সময় অনেকে বলে, দেখবে এটা তুমিও আগে বলতে আমি দেখেছি, যে কমার্শিয়াল সিনেমায় কোন রকম ক্রাফট থাকতে পারে না, কোনো গল্প থাকতে পারে না, এরকম একটা দেখবে ন্যারেটিভ চলে, যেটা তো পুরোটাই মানে এটার মধ্যে পুরোটাই প্রেজেন্স এর উপরে। এটা কিন্তু নয়, এটা কিন্তু এই গল্পটা কিন্তু ম্যাড ম্যাক্স এর গল্প, এই গল্পটা কিন্তু ডলার ট্রিলজিরও গল্প। এই যে সেভিয়ারের গল্পটা, যে একটা মানুষ একটা জায়গায় আশার আলো হয়ে আসছে, একটা সেভিয়ার, এই গল্পটা খুব ভালো। এবং মোটুপাল্লি বিশেষ করে ফার্স্ট হাফে মোটুপাল্লি গ্রামটাকে খুব সুন্দর দেখিয়েছে, পুরো একটা ওয়েস্টার্ন আউটপোস্ট এর মতো করে। সেখানে এই রানাতুঙ্গার ক্যারেক্টারটা, রণদীপ হুডা প্যারালাল সিস্টেম চালায়, মানুষদেরকে অত্যাচার করে রেখেছে, দারুণ ছিল। মানে ফার্স্ট হাফে অ্যাকশন, কমেডি, প্রত্যেকটা জিনিস, একটা ফেমিনিস্টিক টেক রাখা হয়েছে, প্রত্যেকটা জিনিসই খুব ভালো। আর যেটা আরেকটা জিনিস দেখবে, এই যে ওয়েস্টার্ন ফিল্মে যেটা একটা কনসেপ্ট থাকতো, ম্যান উইথ আ নো নেম, মানে নাম আমরা দেখতে পাবো না ক্যারেক্টারটা, তো সেইটা ট্রোপটা ব্যবহার করা হয়েছে। মানে ছবির একদম ক্লাইম্যাক্সের জাস্ট আগে গিয়ে আমরা এই ক্যারেক্টারটার নামটা জানতে পারছি, সেখানে রিভিলেশনটা ওইটা হচ্ছে। না করলেই ভালো হতো, ওইটা না করলেই ভালো হতো, ওই এক্স্যাক্টলি, যে ওটা না দেখিয়ে যদি এই ক্যারেক্টারটা মিস্টিরিয়াস ক্যারেক্টার থাকতো তাহলে আরো বেশি জিনিসটা জমতো। তবে ডেফিনেটলি ওরা কিছুটা ওয়েস্টার্ন নিয়েছে, কিছুটা আবার তেলেগু মাসালা টেমপ্লেটের মধ্যে সেটাকে মিসম্যাচ করেছে আর কি, তাই জন্য আর কি ওই দিকটার দিকে গেছে। আর আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তুমি দেখবে, সেটা হচ্ছে এখানে কিন্তু ভিলেনকে যথেষ্ট ভালো করে ডেভেলপ করা হয়েছে। আমার রানাতুঙ্গা ক্যারেক্টারটার মানে বেশি ফ্লেশড আউট ক্যারেক্টার। এবং তুমি দেখবে ছবিটাতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে সানি দেওল তো ছবির হিরো, কিন্তু পুরো টাইমটা কিন্তু সানি দেওলকে দেওয়া হয়নি। ইভেন যখন সেকেন্ড হাফেও একটা বড় মেজর চাঙ্ক ফ্ল্যাশব্যাকের আসছে, সেখানে কিন্তু সানি দেওল নেই। বা ফার্স্ট হাফে প্রথমে রানাতুঙ্গা যেভাবে এলো, নিজের এম্পায়ার সেট আপ করলো, ওই স্যামি খের যাচ্ছে অ্যারেস্ট করতে, যা যা হচ্ছে অত অব্দি কিন্তু প্রায় আধ ঘন্টার উপরে সেট আপ আছে, কিন্তু তারপরে সানি দেওলের ইন্ট্রোডাকশন হচ্ছে কিন্তু। তো তুমি দেখবে মানে একটা মানে অন্য ক্যারেক্টারদেরকেও স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, কিন্তু এটা একটা ভালো লেগেছে। সচরাচর কমার্শিয়াল ছবির মধ্যে, মাসালা ছবির মধ্যে হিরোকেই পুরো স্ক্রিন টাইম দেওয়া হয়। হ্যাঁ,
সেটা একটা ভালো লেগেছে আমার। সেকেন্ড হচ্ছে যে ভিলেনকে প্রচন্ড ভালো একটা মানে বিল্ড আপ দিয়েছে, যে ভিলেন কিভাবে এলো, কিভাবে এস্টাবলিশমেন্ট করছে, কি করছে, এ করছে। আমার মনে হয় যতটা ভালো বিল্ড আপ দিয়েছে বা যতটা ওকে মেসিং দেখিয়েছে, ততটা পরবর্তীতে ক্লাইম্যাক্সে গিয়ে ওর পে অফটা অতটা ভালো হয়নি। ও আরো একটা বেটার টাসেল আর কি ডিমান্ড করছিল। তোমার ভিলেনের ক্যারেক্টারটা নিয়ে কি মনে হয়? দেখো, আমার ভিলেন ক্যারেক্টারটার আমরা এই টপিকটাতে পরবর্তীতে আসছি। রণদীপ হুডার পারফরমেন্স খুব ভালো, তাকে যেভাবে দেখানো হয়েছে রণদীপ হুডার পারফরমেন্স খুব ভালো, ব্যাক স্টোরিটা ইন্টারেস্টিং। সমস্যাটা হয়ে গেছে তুমি ব্যাক স্টোরির সাথে না এথনিসিটি জুড়ে দিচ্ছ। যখন তুমি এথনিসিটিটা জুড়ে দিচ্ছ তখন কিন্তু কোয়েশ্চেনটা উঠবে। তা বাদ দিয়ে যে সময় মানে যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছিল শ্রীলঙ্কার জঙ্গলে এরা অপারেট করে, কোচিং টোচিং করে, সেখান থেকে এখানে আর কি ইলিগালি মাইগ্রেন্ট হয়ে এসছে, জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, বাট লাস্টে গিয়ে ব্যাপারটা হয়ে গেছে যে জিনিসটাকে স্কেল আপ করতে গিয়ে, অথচ তুমি খেয়াল করে দেখবে এই জাতীয় সিনেমা, আমরা ওয়েস্টার্ন সিনেমার কথা বলছি, এই জাতীয় সিনেমায় না তুমি গল্পটা লোকেশনটা ভীষণভাবে পার্ট প্লে করে। তো সেকেন্ড হাফে যখন মোটুপাল্লি থেকে গল্পটা বেরিয়ে যাচ্ছে, থোরিয়াম চলে আসছে, সুইজারল্যান্ডের ক্রাইম অর্গানাইজেশনের সাথে লিঙ্ক হচ্ছে, এখানে ইন্ডিয়ান আর্মি, ওদিকে শ্রীলঙ্কান তামিল টাইগার্স চলে আসছে, এই জিনিসটা না প্রবলেম হয়ে গেছে। আমার ক্যারেক্টারটা খুবই ভালো, ইভেন আই থিঙ্ক অভিনেত্রীর নাম রেজিনা ক্যাসান্ড্রা, তাকেও খুব স্ট্রংলি প্রেজেন্ট করা হয়েছে, মানে দুদিকের মহিলাদেরকেই কিন্তু স্ট্রংলি দেখানো হয়েছে হিরো ভিলেন নির্বিশেষে, সেটা আমার দেখে ভালো লাগলো। তো ক্যারেক্টারটা খুবই ভালো, বাট দ্য প্রবলেম ইজ তারা এথনিসিটিটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং ওই জন্যই আনফর্চুনেটলি কন্ট্রোভার্সিটা হচ্ছে। বাট ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং ছিল, লাস্টে গিয়ে ওই রিভিলেশনস গুলো এনে কাইন্ড অফ ক্যারেক্টারটা অ্যাসাসিনেট করে দেওয়া। না, আমার কি মনে হচ্ছে বলতো, দেখো যদি প্রথমে ফিমেল ক্যারেক্টার নিয়ে বলো, এই গোপীচাঁদ মালিনী যে ছবির পরিচালক, যে তেলেগু ডিরেক্টর, এর তো আমি আগেও ছবি দেখেছি। তো ক্র্যাক বলে একটা ছবি করেছিল রবি তেজাকে নিয়ে। অ্যাকচুয়ালি জানো তো, জাট ছবিটা প্রথমে রবি তেজাকে নিয়ে বানাতে গেছিল, তখন ডেফিনেটলি হয়তো নাম জাট ছিল। হ্যাঁ, আমি ক্র্যাক দেখেছি ভালো। ওটা তো এই রায়ের সালাম বেসড গল্প, ওটারও একটা ওয়েস্টার্ন ফ্লেভার আছে, কিছুটা শহরের মধ্যে হয়, বাট মানে বেসিক্যালি এই ছবিটা অ্যাকচুয়ালি প্রথমে রবি তেজাকে নিয়ে অ্যানাউন্স হয়েছিল। বাট রবি তেজার যেহেতু ছবি সেইভাবে বক্স অফিসে চলছে না, ওটিটি ডিল ইত্যাদি পাচ্ছে না, তাই জন্য প্রোডাকশন হাউস রবি তেজাকে ড্রপ করে এবং ওরা একটা হিন্দি ছবি বানাতে চাইছিল, তখন আর কি করে। এবং এই ছবিটা আমার দেখার সময় মনে হচ্ছিল যে এটা অ্যাকচুয়ালি ক্র্যাকের পার্ট 2 ছিল, এবং সেটাকেই রবি তেজার জন্য ওইভাবে বানাচ্ছিল, বা ওই টাইপের কিছু ছিল, সেটাকে ও অ্যাডজাস্ট করে সানি দেওলের মতো করে দিচ্ছে। কেন আমি বলছি, তুমি দেখবে ফার্স্ট হাফে সানি দেওল যখন আসে অ্যাকশনের মাঝে মাঝে কমেডি করে, ঠিক আছে, যে সে সরি হ্যান ত্যান। তো ওই জায়গাটা আমার মনে হচ্ছিল যেন এটা রবি তেজার জন্য টেলার মেড। আর আরেকটা জিনিস তুমি দেখবে, ইভেন এই যে সোমুলু যে ক্যারেক্টারটা থাকে না, বিনীত কুমার সিং যেটা প্লে করে, ওই ক্যারেক্টারটা দেখবে সানি দেওলকে বারবার ক্র্যাকম্যান বলে বলছিল। হ্যাঁ, তো ওইটা আমার মনে হচ্ছিল। তুমি দেখবে এই যে ট্রেডটা, যে ওকে সরি বলতে হবে, না হলে ও থামবে না, কেউ যদি সরি না বলে ততক্ষণ ও লড়ে যাবে। এই ক্র্যাক ছবিটাতে রবি তেজার এরকম একটা ক্যারেক্টারিস্টিক ছিল, যে ওকে একটা কিছু কথা বলে দিলে, স্পেসিফিক একটা কথা বলে দিলে, যে জানিস আমার ব্যাকগ্রাউন্ডে কে আছে, আমার পিছনে কে আছে, ও ট্রিগার হয়ে যেত। তার আগে অব্দিও কিছু করতো না, কিন্তু যেই ওই কথাটা বলবে ও মারতে শুরু করতো। তো আমার মনে হচ্ছিল যে কোথাও একটা এটা রবি তেজার জন্য মাথায় ভেবে করা হয়েছিল, বাট পরবর্তীকালে সানি দেওলের জন্য চেঞ্জ করে দেওয়া হয়েছে। যাই হোক, এটা তো গেল একটা ব্যাপার। বাট ক্র্যাক ছবিটাতেও এই একটা ফিমেল ক্যারেক্টার ছিল যে ভিলেনের সাথে থাকে, সেই ক্যারেক্টারটাকেও কিন্তু প্রচন্ড রকম মানে কানিং, মানে প্ল্যান করছে, অ্যাকশন করছে নিজের হাতে, এরকম কিন্তু দেখিয়েছিল। বা বীরা সীমা রেড্ডি বলে নন্দমুরি বালাকৃষ্ণকে নিয়ে এই ডিরেক্টর একটা ছবি করেছিল, ওই ছবিটাতেও একটা মহিলা ক্যারেক্টার ছিল যাকে ওরকম ব্যাডাস টাইপের দেখিয়েছিল। বাট পরবর্তীকালে ওর একটা ট্রান্সফরমেশন, ও হিরোর সাথে হিরোরই বোন হয়, এরকম ভাবে আর কি একটা আর্ক দিয়ে দিয়েছিল। বাট এই ডিরেক্টর কিন্তু মহিলা ক্যারেক্টারদেরকে কিন্তু এরকম ব্যাডাস ভাবে প্রেজেন্ট করার ওর একটা হিস্ট্রি আছে আর কি অলরেডি, ঠিক আছে। তো সেই দিক থেকে রেজিনা ক্যাসান্ডার ক্যারেক্টারটাকে খুব ভালো দেখেছি। এবং এটাই আমার ভালো লাগে যে গোপীচাঁদ মালিনী তেলেগু ডিরেক্টর, তো তেলেগু মাসালার মধ্যে তুমি জানো ফিমেল প্রেজেন্টেশন কিরকম হয়, তো ও কিন্তু একটা স্ট্রং ক্যারেক্টার আছে। রেজিনা ক্যাসান্ডার ক্যারেক্টারটা কিন্তু স্ট্রং ক্যারেক্টার। আর মেয়েদের দিক থেকেও কিন্তু একটা উমেন এম্পাওয়ারমেন্টের মেসেজ আছে। তারা ডেফিনেটলি তুমি বলতে পারো মেল সেভিয়ার একটা অ্যাঙ্গেল আছে, যে সানি দেওলি এসে বাঁচাচ্ছে, বাট স্টিল ওরা কিন্তু নিজেরা অ্যাকশন ইত্যাদি করছে, করছে সবকিছু আছে। আমার যেটা মনে হচ্ছে, তুমি একদমই ঠিক বললে, যে যদি সেকেন্ড হাফটাতেও রাখতো, কি সেকেন্ড হাফটা পুরোটাই ওই, আমার মনে হয় তুমি থাম্বনেলে দিচ্ছ যে সানি দেওলের ফিউরি রোড, যদি সেকেন্ড হাফটা পুরোটাই ফিউরি রোডের মতো হতো, যে ও পালাচ্ছে আর ওকে চেস করছে পুরো গ্যাং নিয়ে। তুমি দেখবে একটা সিন আছে, যে সিনটা নিয়ে খুব প্রশংসা হয়েছে, তুমি তোমার রিভিউ তো দেখছিলাম, সেটা হচ্ছে বিচের ওপরে চেস। ওটা দেখে আমার অনেস্টলি ফিউরি রোডে ওই অ্যাসল্ট বাইক গুলো নিয়ে চেস করা, ওটার কথা মনে, ওইটা তো দুর্দান্ত ভাবে ওয়েল ডান। আমি এক্সপেক্টও করিনি এরকম একটা মাসালা সিনেমা অত ভালো চেস থাকবে। তো ওইটা দেখে আমি অনেস্টলি ভাবছিলাম যে এটা কিন্তু
দেখো ফিউরি রোডেরও ম্যাড ম্যাক্সের ফান্ডামেন্টাল গল্প কিন্তু একটাই, যে একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক অস্ট্রেলিয়া আছে, সেখানে মানুষদের জীবন ধ্বংস হয়ে গেছে, সেখানে কি হচ্ছে ম্যাক্স কোথাও গিয়ে সেভিয়ার, সে একটা আশার আলো হয়ে আসছে। আমরা যদি ফোর্থ পার্টটাই দেখি, ফোর্থ পার্টটায় ভিলেনের নাম ছিল ইমমর্টাল জো। ইমমর্টাল জো ওইখানটায় ইয়ে করে রেখেছে। তো দেখো মানে আমরা অনেক সময় আমি দেখেছি কমেন্টে লোকে লেগে তুই কিসের সাথে কিসের তুলনা করছিস, গল্পগুলো কিন্তু ফান্ডামেন্টাল লেভেলে একই। তো ওই আমার ওই জায়গাটায় মনে হয়েছে যে যদি সেকেন্ড হাফটা তো ওই মোটুপাল্লি ফোকাসড রাখতো, যদি বেরিয়ে না আসতো মোটুপাল্লি থেকে পুরোটাই, ওই মোটুপাল্লিতে সানি দেওয়াল ঢুকলো, মোটুপাল্লি থেকে সানি দেওয়াল বেরোলো, ওই জিনিসটা বললে ব্যাপক জেনুইনলি একটা ফিউরি রোড লেভেলের না হলো মানে হতো একটা খুবই ভালো কাজ। সেকেন্ড হাফে ওই ওই ব্যাক স্টোরি, ওই থোরিয়াম, ওই ইন্টারন্যাশনাল ব্যাপার, তারপরে তুমি দেখবে আরেকটা জিনিস তুমি নোটিস করেছো কিনা, মানে অ্যাকচুয়ালি ডিমান্ড করছিল এটা যে রণদীপ হুডাকে ক্লাইম্যাক্সে ওর মারা উচিত ছিল এবং মাটিতে চাপা দেওয়া উচিত ছিল, কারণ তুমি দেখবে এই ছবিটা অ্যাকচুয়ালি জয় জওয়ান জয় কিষান এই জিনিসটাকে কিন্তু প্রমোট করে। এটা আমরা কদিন আগে মনোজ কুমার মারা গেছিলেন তখন আমরা আলোচনা করছিলাম, তুমি দেখবে সানি দেওল এখানে নিজেকে জওয়ান মানে জওয়ানের তো ক্যারেক্টার প্লে করছে, বাট তার সাথে দেখবে বারবার ও নিজেকে চাষি বলে বলে যে আমি এই মাটি, দেখবে মাটি নিয়ে ডায়লগ আছে যে আমি হচ্ছি জাট, আমি, কারণ নর্থ ইন্ডিয়াতে তুমি জানবে যে পাঞ্জাব ওই আশেপাশে স্টেট ওইখানে কিন্তু ফসল তৈরি হয় এবং সেটা পুরো দেশ কোথাও গিয়ে কনজিউম করছে, তো ওখানে কিন্তু ডায়লগ আছে যে আমি কিন্তু আগে চাষি, আমি সবাইকে খাইয়ে তারপর নিজে খাবার খাই, সম্পর্কটা মাটির সম্পর্ক। হ্যাঁ, এবং তুমি দেখবে মাটিটা একটা রেকারিং থিম ছবিটার মধ্যে, ওই যে মেয়েটা পাগল হয়ে গেছে ও মাটি খাচ্ছে, তারপরে থোরিয়ামও মাটি থেকেই এক্সট্রাক্ট করবার চেষ্টা করছে, তারপরে তুমি দেখবে রানাটুঙ্গা ফার্স্ট সিনে যে সোনাটাও পায় সেটাও কিন্তু মাটির ভিতর থেকেই পায়, নোটিস করেছো? আর তুমি দেখবে মাটি আমাদের সবকিছু, আমাদের মাটি মানে মানে নেচারকে এজ আ ইয়ে দেখাচ্ছে যে মাটি আমাদের সংহারকও, মাটি আমাদের প্রোভাইডারও। হ্যাঁ, আর প্রোভাইডার, এবং তুমি দেখবে সানি দেওল মাটিটাকে রেসপেক্ট করে যেহেতু ও মানে কিষান বলে, আর রানাটুঙ্গার হচ্ছে নেচারটা হচ্ছে মাটিকে এক্সপ্লয়েট করা, থোরিয়ামও এক্সট্রাক্ট করছে, গোল্ডও এক্সট্রাক্ট করেছিল, তাই জন্য লাস্টে ক্লাইম্যাক্সে ওকে পে অফ করা উচিত ছিল যে ওকে মেরে মাটিতে চাপা দিয়ে দিচ্ছে বা কিছু করে দিচ্ছে, এরকম একটা কিছু হলে জিনিসটা পুরো আর্কটা কমপ্লিট হতো। এবং তুমি দেখবে একটা খুব ভালো জিনিস আমার যেটা লেগেছে, যে ওরা যে প্রথম যে সিনটা যেটা শ্রীলঙ্কার জঙ্গলে ওরা খুঁড়ছে, সোনাটা পেলো, তারপরে পালাতে শুরু করলো, তো ওই জায়গাতে তুমি দেখবে যে এই যে লঙ্কাকে তো বলা হতো সোনার লঙ্কা, ঠিক আছে, এবং তুমি পরিষ্কার বুঝতে পারছো যে সানি দেওলকে রাম হিসেবে দেখাচ্ছে এবং রানাতুঙ্গাকে রাবণ হিসেবে দেখাচ্ছে, ও রাবণের পুজো করছে, একটা শট আছে। তো এবার তুমি দেখবে যে সোনার লঙ্কা, তাই জন্য ও কিন্তু সোনাই পেলো ওখানে। ওখানে কিন্তু এরকমও দেখাতে পারতো যে মানে যে জাফনা লিবারেশন টাইগার যেটা দেখিয়েছে, ওরা আর কি এ রাখছে, মানে ড্রাগস লুকিয়ে রেখেছে বা ওয়েপেন্স লুকিয়ে রেখেছে, এরকম হতে পারে। হ্যাঁ, সেটা কিন্তু দেখায়নি, সোনাই দেখিয়েছে কিন্তু। তো ওইখানে কিন্তু দেখো জিনিসটা মানে এটা সোনার লঙ্কা থেকে সোনাই পেলো এবং ওটা নিয়েও পালিয়ে চলে এলো, এখানে চলে এসে সেট আপ করলো নিজের পুরো এটা মানে ক্রাইম লটা তৈরি করলো। আর আরো একটা জিনিস তুমি যদি নোটিস করো রানাতুঙ্গার ক্ষেত্রে, রানাতুঙ্গাকে দেখে যে রাবণের ভক্ত, আর ও দেখবে লোকের মাথা কাটে, গলাটাকে কেটে দেয়, ও তুমি দেখেছো মুন্ডুই কাটে, কিন্তু ও কিন্তু যত লোকে মারে মানে বিহেড করে দেয়। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে, পুজো করে রাবণের 10টা মাথা আর যাদেরকে মারে তাদেরও মাথা কেটে। তো এই মাইথোলজিক্যাল রেফারেন্সেস গুলো অ্যাকচুয়ালি এই ছবিটার মানে ট্রেলার আসার পরবর্তীতে একটা গান বেরিয়েছিল ও রামা শ্রীরামা, যেটা ওই ট্রেনের মধ্যে বাজে যখন সানি দেওল আসে, ওইটা আমি দেখি ওখানে আমি দেখেই বুঝে গেছিলাম যে সানি দেওল নর্থ ইন্ডিয়া থেকে আসছে, মানে রামের ক্যারেক্টার নর্থ ইন্ডিয়া থেকে এসে আর্য অনার্যকে হারাচ্ছে, ওই ব্যাপার ওই অ্যাঙ্গেলে ওরা যাবে। এবং তেলেগু ছবির মধ্যে তো এই মাইথোলজিক্যাল কানেকশন চিরকালই থাকে, তো সেইটা আর কি আমার ভালোই লেগেছে। এবার সেটা নিয়ে রিসেন্টলি কন্ট্রোভার্সি হচ্ছে, আমি দেখলাম তুমি একটা ভিডিও বানিয়েছো যে এটা নিয়ে একটা ন্যারেটিভ চলছে যে জাটকে ব্যান করে দাও, বাট আমার মনে হয় দেখো এবার এটার উল্টো দিকটাও তো আমাদের দেখতে হবে। তামিল সিনেমা দিনের পর দিন তো রাবণকে হিরো রেখে তো ছবি করেছে, মানিরত্নম করেছে রাবণন, সেখানে রাবণের পাশে রামায়ণ, সেখানে রাম ভিলেন, রাবণ হিরো, কোনো প্রবলেম নেই। আচ্ছা অন্যদিকে তুমি যাতে দেখো রিসেন্টলি লাস্ট ইয়ার ধানুষ একটা ছবি করেছিল, জুলাই মাসে মুক্তি পেয়েছিল রায়ান বলে, তো সেখানেও কিন্তু ধানুষ ইজ প্লেইং রাবণস ক্যারেক্টার, যে রাবণ সে হচ্ছে হিরো, এবং ওখানে দেখিয়েছিল যে ভাই আর কি বিভীষণ যেহেতু বিট্রে করেছিল, ও বিভীষণকে নিজের হাতে মেরে দিচ্ছে, এবং পারফেক্ট এটা এরকম ছিল যে রাবণ তার বোনের সাথে আর কি অপমান হয়েছে, তার বোনের সাথে খারাপ হয়েছে, তো সে নিজের বোনের অপমানের বদলা নিতে কতটা এক্সটেন্ড অব্দি যেতে পারে, যে অ্যাঙ্গেলটা মানিরত্নমের রাবণনের ছিল। তা আমার কথা হচ্ছে তামিল সিনেমা তো রাবণকে হিরো বানিয়ে তো ছবি বানাচ্ছে, তখন তো প্রবলেম হচ্ছে না, সেটা নিয়ে কোনো ক্রিটিসিজম হচ্ছে না। তাহলে উল্টোটা যদি হয় যে রাম যদি হিরো হয়,
আর মানে সেটা যদি একটা সিম্বলিক ইয়ে থাকে তাহলে প্রবলেমটা কোথায়? এটা এটা আমার কোয়েশ্চেন। তোমার কি মনে হয় এটা নিয়ে, তোমার কি মতামত? আমি একটা ছোট্ট করে বলছি, এই যে তামিল যে পলিটিক্যাল আইডেন্টিটিটা একটা তৈরি করেছে, এটা কিন্তু পুরোপুরি পলিটিক্যাল। এটার কোনো জেনেটিক্যাল বেস নেই, কিচ্ছু নেই। মানে তুমি যদি একটা তামিল মানুষের জেনেটিক্যালি ব্রেকডাউন করো, একটা বাঙালির করো, একই ডিএনএ আসবে। এবং এই যে তুমি আলাদা এথনিসিটির কথা বললে না, এই যে থিওরিটার নাম, এটা হচ্ছে আরিয়ান ইনভেশন থিওরি, ঠিক আছে? যে ইয়ে থেকে, ওই সাইবেরিয়া, হাঙ্গেরি, ওই রিজিয়ন থেকে একটা ইনভেডাররা এসেছিল, তারা নর্থ ইন্ডিয়াতে, এবং আমরা নর্থ ইন্ডিয়ার বংশধর। যে ওই যে আর্যর কনসেপ্টটা, এবং সাউথ ইন্ডিয়া তারা হচ্ছে অনার্য। এই থিওরি বহুদিন আগে কিন্তু ভুল প্রমাণ হয়ে গেছে। এখন তুমি যদি লিটারারি ফিল্ডে দেখো, আরিয়ান ইনভেনশন থিওরিকে নিয়ে লোকে খিল্লি করে, ঠিক আছে? এখন অনেক বেশি মানে এখন অনেক বেশি অ্যাকসেপ্টেবল থিওরি হচ্ছে ইন্ডিয়ান আউটওয়ার্ড মাইগ্রেশন। আমি সেসবে ঢুকছি না। তো এই যে ফান্ডামেন্টাল যে থিওরিটা, যে তামিলরা আর নর্থ ইন্ডিয়ান মানুষরা এথনিক্যালি আলাদা, এটা কিন্তু পুরো ভুল। তামিল মানুষদের গায়ের রং আলাদা, সেটা পুরোপুরি জলবায়ুর কারণে। তুমি যদি তামিলনাড়ুতে ছোটবেলা থেকে থাকতাম, আমাদের স্কিন টোনও তামিলনাড়ু, শ্রীলঙ্কার দেখবে, শ্রীলঙ্কার মানুষ আর তামিলনাড়ু মানুষের দেখবে স্কিন কালার এক। কাশ্মীরের মানুষ আর আফগানিস্তানের মানুষের দেখবে স্কিন কালার একই। কারণ কি? বিকজ অফ দা জলবায়ুর কারণে। তো এই যে পুরো ন্যারেটিভটা, এই যে আর্য অনার্য ন্যারেটিভটা, এটা পুরো আনসাইন্টিফিক। আর সেকেন্ডলি যেটা তুমিও বললে, দেখো এই জিনিসটা কিন্তু বারবার হচ্ছে, তুমি রাবণকে হিরো দেখিয়েছো। আর এই যে এখন এত পরিমাণে ওয়েপেনাইজেশন হয়ে গেছে না, এটা আনফর্চুনেটলি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে। তুমি আর্টকে পলিটিক্যাল ওয়েপেন বানাচ্ছো, যেটার থেকে বাজে কিচ্ছু হয় না। এই যে আমরা কয়েকদিন আগে জয়া বচ্চনকে, এত সিনিয়র একজন অভিনেত্রী, ওটা নিয়ে তুমিও ভিডিও বানিয়েছিলে, তিনি অক্ষয় কুমারকে টয়লেটের মতো সিনেমার জন্য ঠুকে দিচ্ছে। এই যে আর্টকে ওয়েপেন বানানো না, এবং এই জিনিসটা কিন্তু আমরা তামিলনাড়ুতে দেখে এসেছি, যে আর্টকে বারবার করে, যেহেতু মানে তামিলনাড়ু সিনেমার সাথে তামিলনাড়ুর পলিটিক্সটা এত স্ট্রংলি ইন্টারটুয়াইন, তো এই জিনিসটা কিন্তু বারবার করে হয়েছে। তো মানে এই জিনিসটা মানে পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে গোপীচাঁদ মালিনী কিন্তু একটা খোঁচা পরিষ্কার মারতে চেয়েছেন এই ন্যারেটিভ গুলোকে কেন্দ্র করে। তো দেখো, আমার যে জিনিসটা আমার মনে হয় না, আমার তামিল টাইগারের পোর্ট্রেয়ালটা নিয়ে, সেটাতে আমরা পরে আসছি, ওটা নিয়ে আমার একটু ইস্যু আছে। বাট এই জিনিসটা মানে এটা একসেপ্টেড। তুমি সারাদিন তামিলনাড়ুর এখন যা পরিস্থিতি, এই যে তামিলনাড়ু, আমি জানি না তুমি খবর কতটা ফলো করো, তামিলনাড়ু এখন অটোনমি চাইছে বেসিকলি। তামিলনাড়ু, তামিল পিপল আর আস্কিং অটোনমি, ঠিক আছে? হিন্দি ইম্পোজিশনের এগেনস্টে ওদের তো ওই হিন্দি ব্ল্যাক স্প্রে করে দিচ্ছে, হিন্দি লেখা ভেঙে দিচ্ছে, তো বহুকাল চলছে। তো দে ব্রট ইট আপন দেমসেলস। এবং এই যে পুরো ভিত্তিটা আরিয়ান ইনভেশন থিওরি, যে নর্থ ইন্ডিয়ান মানুষ আর সাউথ ইন্ডিয়ান মানুষ আলাদা, এ বহু আগে ভুল প্রমাণ হয়ে গেছে। তো আনফর্চুনেট এই জিনিসটা, যে এইভাবে মানুষদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, এবং এইভাবে আর্টটাকে পলিটিক্যাল ওয়েপেন বানানো হচ্ছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে হয়। খুবই আনফর্চুনেট। তোমার অ্যাকশনটা কেমন লেগেছে? ছবিটার অ্যাকশনটা কেমন লেগেছে? তুমি তো ওভার দ্য টপ অ্যাকশন খুব একটা পছন্দ করো না, বাট তোমার কেমন লেগেছে? আমি অ্যাকশনে মজা পেয়েছি, আমার ওভার দ্য টপ অ্যাকশন ভালো লাগে না। আমি মজা পেয়েছি কি হয়, কেন বলো তো, সানি দেওয়াল ওটা বিলিভ করিয়ে দেয়। সানি অন্য কেউ হলে এটা কিন্তু খিল্লি হতো, ওই গভর্নমেন্টের লম্বা লম্বা পাখা খুলে মারধর করছে, ওগুলো দেখলে কিন্তু খিল্লি হতো। বাট আনফর্চুনেটলি আমার ভালোই লেগেছে, মজা পেয়েছে। না, আমার তো কোন অ্যাকশন সিকোয়েন্সটা তোমার সব থেকে ভালো লেগেছে? আমার সব থেকে ভালো লেগেছে প্রথমে ওই ইডলি খেতে খেতে যে অ্যাকশনটা ভালো লেগেছে। ওটার মধ্যে ওটা হিউমারটাও কাজ করছে, এটাও কাজ করছে। আর থানার অ্যাকশন সিকোয়েন্সটা পুরো মানে দারুণ। ওটা দুর্দান্ত, ওটাই পুরো সিনেমার হাইলাইট। তো ওই দুটো ভালো লেগেছে আমার। লাস্টের অ্যাকশন সিকোয়েন্সটা, যেটা তুমিও বললে, ওটা কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং, যে রণতুঙ্গার ক্যারেক্টারটার মানে এতটা বিল্ড দিয়ে মানে খুব জলদি ক্যারেক্টারটাকে শেষ করে দেয়। তো ওইটা বাদ দিয়ে আমার মানে ওভারঅল ওই প্রথমে ইডলির সিনটাও আমার দারুণ লেগেছে। আর থানার সিনটা তো দুর্দান্ত। না, আমার কি মনে হয়েছে বলতো, যে মানে প্রি ক্লাইম্যাক্সটা যতটা স্ট্রং, মানে ওই থানা সিনটা যেভাবে বিল্ড আপ করে, মানে ইমোশন দিয়ে ডায়লগ রেখে যেভাবে বিল্ড করেছে, পুরো জিনিসটার মধ্যে একটা হিউমারও এনেছে, পুরো যে সিনের যে স্টেজিংটা, মানে সেটা অনেক বেশি এক্সাইটিং রাদার দ্যান দ্য মানে ক্লাইম্যাক্সের ব্যাপারটা যেন খুব রাশড ওয়েতে শেষ হয়ে গেল। আর এই যে ক্লাইম্যাক্সের টেমপ্লেটটা না, এই যে ডকে গিয়ে একটা বড় ফাইট হবে, এটা না আমরা বারবার করে দেখছি। এই জিনিসটাও মানে তুমি পুরো সিনেমাটাতে বেশ নতুন কিছু করার চেষ্টা করছো, লাস্টে গিয়ে একদম চিরাচরিত জিনিস হয়ে যাচ্ছে। তো ওই জিনিস মানে অ্যাকচুয়ালি না, ছবিটা দেখার সময় মনে হচ্ছে যে ফার্স্ট হাফে ওরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছে, সেকেন্ড হাফে ওরা প্রচন্ড রুটিন একটা জিনিসের মধ্যে চলে গেছে, ওই জন্য ছবিটা প্রেডিক্টেবিলিটিতে ভুগতে শুরু করে।
তো ওইটা কেন বুঝতে পারলাম না। ডকের ফাইটটাতে তুমি দেখবে ইভেন মানে ফাইটটার মধ্যে ইনোভেটিভনেসও নেই কিছু, মানে যা সানি দেওয়াল করে বন্দুক বার করছে, গুলি মারছে, মরে যাচ্ছে, মানে ব্যাপারটা এরকম করে দিয়েছে আর কি। রকেট লঞ্চার বার করছে, মারছে, উল্টো দিকের থেকে কিছু রিটেলিয়েশন পাচ্ছে না আর কি। বাকিগুলোতে যেরকম কি একটা ধাপে ধাপে ব্যাপারটা ছিল, যে সানি দেওয়াল মার খাচ্ছে, একটু রক্ত ওরও বেরোচ্ছে, তারপরে ও মারছে, ঠিক আছে, তারপরে তার মধ্যে আবার মেয়েগুলোকে ইনভলভ করছে, তারা মারছে আবার, ঠিক আছে, তারপরে এই যে মেরে ঝুলিয়ে দিচ্ছে, ওগুলোর মধ্যে মোমেন্টস ছিল। তারপরে ওই ক্যারেক্টারটাকে বিল্ড আপ করছে আরেকটা ক্যারেক্টার, যে ঢাকার জেলে ছিল, এই ছিল, তো একটা প্রপার এলিভেশন ছিল ধাপ বাই ধাপ। বা আমি বলবো ইভেন ওই জায়গাটাও খুবই ভালো যখন সানি দেওল রানা দুঙ্গার বাড়িতে ঢুকে আসে, মানে জাটের ক্যারেক্টারটা রানা দুঙ্গার বাড়িতে যখন ঢুকেছে, ইন্টারভেল পয়েন্ট যেটা, সেই জায়গায় ওদের দুজনের মধ্যে ওরা আমার বোন, হ্যাঁ হ্যাঁ, ওই পার্টটা, ওটা ইমোশনটা ওয়ার্ক করে, হ্যাঁ, মানে ইমোশনটাও পারফেক্টলি রয়েছে। তারপরে তুমি দেখবে ওখানে টাসেলটাও খুব জমে, এবং একদম ওই ইন্টারভেল পয়েন্টটা যেখানে আসে, নেম রিভিলেশনটা, ছবির নামটা অ্যাকচুয়ালি ইন্টারভেলে আসে, ওই জায়গাটা ডিজাইনিংটা খুব ভালো হয়েছে। এবং পারফরমেন্স দুজনেরই, মানে সানি দেওল যখন ডায়লগ দিচ্ছে কি मैं जाट हूं सर कटने के बाद भी हाथ हथियार नहीं छोड़ता, আর উল্টো দিকে ও যখন বলছে अगर तू जाट है तो मैं भी राणा दूंगा हूं तुझसे भी बड़ा पागल, यहाँ डिस्टेंस किलोमीटर में नहीं लाशों बिछी हुई लाशों पे गिना जाता है। তো ওই জায়গাটা কিন্তু মানে টাসেলটা ফিল হচ্ছিল আর কি। তো মানে আমার হেভি লেগেছে, মানে আমি মানে মানে প্রপার কমার্শিয়াল ছবি। এবং তুমি দেখো ওই জন্য ছবিটা যখন ওপেন করেছে, ছবিটা একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তেলেগু প্রডিউসাররা তো প্রডিউস করেছে ছবিটাকে, তেলেগু ডিরেক্টরই ডিরেক্ট করেছে, ওরা কিন্তু কোন রকম কর্পোরেট বুকিং ইত্যাদি যাচ্ছেই না ওইদিকে। ওরা কিন্তু প্রথম দিন 9.5 কোটি টাকা মতো কালেকশন হয়েছে, পরের দিনকে 7 কোটি টাকা কালেকশন হয়েছে, তারপরে শনিবার দিনকে আবার একটা কালেকশন হয়েছে, রবিবার দিনকে 14 কোটি টাকা কালেকশন হয়েছে, সোমবার দিনকে আবার 7 কোটি টাকা কালেকশন হয়েছে, মঙ্গলবার দিনকে 6 কোটি টাকা। তো একটা স্টেডি পারফরমেন্স কিন্তু দেখিয়ে যাচ্ছে। তো মঙ্গলবার যদি 6 কোটি করে, এবার যদি বুধ বৃহস্পতি দুদিনও আমি ধরে নিলাম যে 5 কোটিও যদি করে, আবার শুক্রবার দিনকে একটা ছুটি আছে, গুড ফ্রাইডে আছে, ওই দিনকে একটা জাম্প নেবে, আবার শনিবার রবিবার আছে, ঠিক আছে। কেসারি আসার জন্য একটু কমে যাবে শো, বাট স্টিল যেহেতু দুটো ছবি ওভারল্যাপ করছে না, কারণ কেসারি কিন্তু একটু আরবান সেন্ট্রিক ছবি, কেসারি চ্যাপ্টার 2, আর জাট কিন্তু মাসি বেল্টে খুব ভালো ওয়ার্ক করছে। জাট কিন্তু বেশিরভাগ মাল্টিপ্লেক্সে ওয়ার্ক করছে না, কিন্তু মাসি বেল্টে খুব ভালো, জাট পুরো সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেডই করেছে, মানে সিনেমাটা তো মানে অ্যাকশনটা ওরকম মাসি অ্যাকশনই দেখেছে। আর টায়ার 2 টায়ার 3 সিটিতে খুব ভালো ওয়ার্ক করছে। এবং যেটা ব্যাপার হচ্ছে যে ওটা কিন্তু কোনো রকম কর্পোরেট বুকিং ছাড়াই পুরো জিনিসটা করছে। আমি এখানে একটা মানে এটা নিয়ে আমি কালকে যখন কথা বলছিলাম একটা ভিডিওর মধ্যে, আমাকে অনেকে বলছে কি সিকান্দার তো এর থেকে বেশি কালেকশন করেছে, তাহলে তুমি সিকান্দারকে ভালো বলনি কেন? সিকান্দারের বাজেট অনেক বেশি। এবং আমাকে সানি দেওল এবং সালমান খানের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। সানি দেওল গাদার 1 হিট দিয়েছিল হচ্ছে 2001 সালে, ঠিক আছে। তার পরবর্তীতে তার ছবিগুলো কিছু, তারপরে কিছু ছবি মানে একটু আধটু চলেছে, মানে ধরে নিলাম আমি একটু চলেছিল, তবে আপনি বলে একটা ছবি ওটা চলেছিল। এছাড়া কিন্তু সানি দেওলের কোনো ছবি মানে প্রায় 20-21 বছর ধরে তার কোনো ছবি সেইভাবে ওয়ার্ক করেনি। হি ওয়াজ ডাউন অ্যান্ড আউট, হি ওয়াজ কমপ্লিটলি লস্ট। গ্রেড প্রডিউসার, গ্রেড ডিরেক্টরদের সাথে ছবিই করতো না। আর সেখানে সালমান খান 2009 থেকে শুরু করে আর 2017 অব্দি হি ওয়াজ মানে নাম্বার 1 সুপারস্টার, ঠিক আছে। তো সেই জন্য দুজনের আমরা কম্প্যারিজন কখনোই করতে পারি না, ঠিক আছে। আর সানি দেওল অনেক অনেক আগের, আমি বলছি সানি দেওল হচ্ছে সালমান খানের থেকে অনেক সিনিয়র অ্যাকচুয়ালি। সানি দেওল বেতাব বোধহয় বেরিয়েছিল 1981 কি 82 তে এসছে, মানে সানি দেওলের সালমানের থেকেও 5 বছরের সিনিয়র। এবং তুমি যদি দেখো সানি দেওলের সমসাময়িক যারা আছে, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, ঠিক আছে, এরা আজকে যদি একটা সোলো ছবি করে কত বিজনেস করতে পারবে? সানি দেওলের মতো বিজনেস কেউ করতে পারবে না, প্রথম কথা, ঠিক আছে। আর সানি দেওল 90s এ আনবিটেবল স্টার ছিল, পুরো 90s থেকে 2001 অব্দি, গাদার অব্দি। আর গাদার তো যে লেভেল অফ ফুটফল এনেছিল সেই সময়, সেটা তো মানে আনপ্রেসিডেন্টেড, সেটা মানে লোকে ভাবতেই পারবে না এখন দাঁড়িয়ে। তখন টিকিটের দাম কম ছিল বলে হিউজ একটা বিজনেস তখন করেছিল, মানে সেটা এখনকার সাথে কম মনে হয়, বাট হিউজ বিজনেস করেছিল। এবার আমার কথা হচ্ছে সানি দেওল বহুদিন পরে গাদার 2 তো চলেছে হচ্ছে পুরোটাই নস্টালজিয়া ভ্যালুর জন্য, সেখানে তো স্টারডাম বা ছবির কোয়ালিটি তো ম্যাটার করছে না। বাট এই ছবিটা টুকটুক করে কালেকশন করতে করতে যদি একটা 100 কোটি টাকার উপরে কালেকশন করে দেয়, সেটা কিন্তু যথেষ্ট ভালো। মানে সানি দেওলের যা অবস্থা হয়েছিল তার থেকে বেটার। এবং ছবির কোয়ালিটি হিসাবেও কিন্তু জাট ইজ আ মাচ এন্টারটেইনিং মাসালা। আমার যেটা মনে হয় কি বলতো, জাট সিনেমাটা না টেলিভিশনে আসার পরে বিশাল পপুলার হবে, কারণ ওরা তো ব্লাডটার এমনি করে দিয়েছে, কাইন্ড অফ ওই মার্কেটটা ধরবে বলেই এমনি ব্লাডটার করে দিয়েছে। এই সিনেমাটা ভীষণ ভাবে টেলিভিশন ফ্রেন্ডলি হতে চলেছে, মানে টেলিভিশন, ইউটিউব, টেলিভিশনে। এবার দেখো এমনি সানি দেওলের অনেক 80s 90s এর সিনেমা আছে যেগুলো কিন্তু এখনো প্রচুর পরিমাণে টিভিতে দেয়,
ঘাতক ফাতক এখনো তুমি টিভি ঘোরালে দেখবে চলছে, ঘাতক চলছে, ঘায়েল চলছে, সবচেয়ে চলছে। তো এই সানি দেওয়ালের সিনেমার এমনি একটা মানে টেবিলের ভিজিবিলিটি আছে। তো আমার মনে হয় এই সিনেমাটা মানে কেবিলে লং টার্মে চলবে। সিনেমাটা ভালো হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সিনেমাটা ভালো হয়েছে, মানে ফর হোয়াট ইট ইজ খুবই ভালো। আচ্ছা আমি অরিজিৎ তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব, তোমার এই স্ট্যান্ডটা কি, মানে এই যে কন্ট্রোভার্সিটা হচ্ছে তোমার স্ট্যান্ডটা কি? বিশেষ করে পলিটিক্যাল সিনারিওটা তো আমরা জানি, তামিল টাইগার্স নিয়ে অনেক সময় আমরা দেখেছি, এটা আমাকে কমেন্টও করছে যে দাদা তুমি কেন তামিল টাইগার্স কে মানে টেরোরিস্ট অর্গানাইজেশন বলছো না বা কিছু, তোমার স্ট্যান্ডটা কি এই যে যেভাবে দেখায় না জিনিস? দেখো, প্রথম কথা হচ্ছে, একটা কথা আছে দেখবে, একটা খুব ফেমাস স্টেটমেন্ট আছে যে ওয়ান ম্যানস টেররিস্ট ইজ আদার ম্যানস না ফ্রিডম দাদা ফাইটার, ফ্রিডম ফাইটার, রেভলিউশনারি। হ্যাঁ। ফ্রিডম ফাইটার বা রেভলিউশনারি, এরকম স্টেটমেন্টটা আছে। এবার কোনোদিনও যে কোনো অর্গানাইজেশনকে তুমি ধরো বলছো যে এটা টেররিস্ট অর্গানাইজেশন, তাদের একটা যুক্তি বা তাদের একটা নিজস্ব কিছু লজিক থাকবে যে অনুযায়ী তারা আর কি একটা কোনো রেভলিউশন লিড করছে, এটা হতেই পারে, ঠিক আছে? তো ওয়ান ম্যানস টেররিস্ট ইজ আদার ম্যানস রেভলিউশনারিস্ট। এবার তাই জন্য এই যে এলটিটি কে দেখিয়েছে যা করেছে, সেটা তো পুরো 360 ডিগ্রিটাকে ক্যাপচার করা সম্ভব না। না এবং একদম। যখন এর আগে ফ্যামিলি ম্যান যখন হয়েছে, ফ্যামিলি ম্যানেও কিন্তু ওই তামিল লিবারেশন টাইগারকে কিন্তু খারাপ ভাবেই দেখিয়েছিল, ওদেরকেও কিন্তু অ্যান্টাগনিস্ট করেই দেখিয়েছিল। এবার আমার কথা হচ্ছে, আমি যখন ছবিটা দেখা শুরু করছিলাম, প্রথমে রণদীপ হুডা বা এই বিনীত কুমার সিং এদেরকে আমার এই মনে হচ্ছিল কুলি খামার এরকম টাইপের লাগছিল, যে ওরা সোনা চুরি করে পালাচ্ছে। কিন্তু আমি ওখানে আমার দেখছিলাম, হ্যাঁ। হ্যাঁ, আমি যখন দেখছিলাম আমার মনে হচ্ছিল যে ভাই এরা যদি এরকম সাধারণ লোক হয় যে কুলির কাজ করে, তাহলে হাউ দে আর সো স্কিল্ড। এই কোয়েশ্চেনটা আমার কিন্তু দেখার সময় তখনই মাথায় আসছিল যে এরা আর্মির সাথে দেখবে মানে শ্রীলঙ্কান আর্মিকে মারছে, গুলি চালাচ্ছে, আকাশের উপর থেকে পড়ে ব্লেড দিয়ে মারছে, করছে তরোয়াল দিয়ে। তাই ভাবছিলাম যে হাউ দে আর সো মাচ স্কিল্ড। তো সেটার যেটা লজিক দিয়েছে যে হি ওয়াজ অলসো ট্রেন্ড, হি ওয়াজ আ মিলিটেন্ট কাইন্ড অফ পার্সন, সেই জিনিসটা ভালো দেখেছি। এবং তুমি যদি আরো ডিপ ডাইভ করে ভাবো, ও কিন্তু এই যে মানে এলটিটির পার্ট ছিল, এখানে তো জাফনা লিবারেশন টাইগার দেখিয়েছে, জেএলটি নাকি একটা নাম দিয়েছে। তো জাফনা টাইগার জাফনা টাইগার হোয়াট এভার। এবার আমার কথা হচ্ছে, তুমি ভালো করে নোটিস করে দেখবে যে হি ওয়াজ আ পার্ট অফ দ্যাট গ্রুপ, বাট হি ওয়াজ এক্সপেলড ফ্রম দ্যাট গ্রুপ ফর হিজ ভাইলেন্স এন্ড হিজ মানে গ্রিড। হি ওয়াজ এক্সপেলড ফ্রম দ্যাট গ্রুপ। তুমি দেখেছো, নোটিস করছো, একটা শর্ট আছে যে বলে হি ওয়াজ সো ডেঞ্জারাস এন্ড হি ওয়াজ সো গ্রিডি যে ওকে নিজের গ্রুপ থেকেই ওরা বাদ দিয়ে দিয়েছিল। সো অ্যাকচুয়ালি হিয়ার রানাতুঙ্গা ইজ দ্য ইন্ডিভিজুয়াল, হি ইজ দ্য ভিলেন হু ইজ মেনেসিং, বাট ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য গ্রুপ। মানে এই যে তুমি যে এই যে তামিল টাইগার, তাদের ভালো খারাপ দেখানোর প্রশ্নই আসছে না, বিকজ ওকে তো দেখাচ্ছে যে হি ওয়াজ এক্সপেলড ফ্রম দ্যাট গ্রুপ, হি ইন্ডিভিজুয়ালি ইজ আ ব্যাড পারসন। বুঝতে পারলে তো? তো সেটা কিন্তু ছবির মধ্যে সেটাও কিন্তু দেখিয়েছে গোপীচাঁদ, মানে ভালো করে তুমি যদি দেখো। এন্ড আমার মনে হয় দেখো, ন্যারেটিভে তুমি একটা সিনেমার 2.5 ঘন্টা 2 ঘন্টা ন্যারেটিভে ইট ইজ নট পসিবল টু এনক্যাপসুলেট এভরিথিং। আর আমি তো বলছি যে যদি এই মানে সিনেমাগুলো তামিল সিনেমা বানাতে পারে, রায়ান একটা হিট ছবি, রাবণন একটা হিট ছবি, সেই ছবিগুলো যদি হয় যেখানে রাবণের পার্সপেক্টিভ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, বা আমাদের মানিরত্নম অনেক আগে বানিয়েছে কর্ণর পার্সপেক্টিভ দিয়ে থালাপতি ছবিটা, তো যদি সেগুলো তো তাই কর্ণের পার্সপেক্টিভ থেকে কর্ণর পার্সপেক্টিভ না, ওখানে কর্ণকে ভালো দেখিয়েছে। এবার দেখো, এটা উল্টো এটাও আসতে পারে যে কর্ণ নিজের জীবনে কিন্তু প্রচুর খারাপ কাজ করেছে, তো তুমি তাহলে কর্ণকে কি করে হিরো দেখাতে পারছো? সেম গোজ ফর রাবণ। তো তাহলে আমার কথা হচ্ছে, সেটাও যদি এক্সিস্ট করতে পারে তাহলে এটাও এক্সিস্ট করতে পারে, যে আমি একটা গল্প দেখালাম যেখানে আমি রাবণকে ভিলেন দেখালাম, যে ও ওরকম ওই জায়গা থেকে এসছে, শ্রীলঙ্কা থেকে এসছে, আর এখান থেকে একটা নর্থ ইন্ডিয়া থেকে লোক গিয়ে তাকে হারাচ্ছে। সো আই ডোন্ট মানে ফাইন্ড এনিথিং প্রবলেমেটিক ইন দিস। এটা তো ন্যারেটিভ এবং যার যেটা পার্সপেক্টিভ, দুটোই জিনিস কো এক্সিস্ট করতে পারে। ইফ ইট ইজ এন্টারটেইনিং, ইট ইজ এনগেজিং, দেন দুটোই এক্সিস্ট করতে পারে, যেটা আমি আগেও বলছিলাম আর কি। তো হ্যাঁ মানে দেখো, আমার যেটা মনে হয় কন্ট্রোভার্সিটা কিছুটা এখন এই পলিটিক্যাল সিনারিওকে নিয়ে আমার মনে হয়নি মানে মানে ডিপলি প্রবলেমেটিক যে দেখেই প্রচন্ড অফেন্সিভ হয়ে যাবে বা এরকম কিছু আমারও মনে হয়নি। বাট যাই হোক, একটা ন্যারেটিভ চলছে, এটা পলিটিক্যাল ড্রিভেনই। তো ওভারঅল কিন্তু সিনেমাটা খুবই এন্টারটেইনিং একটা। আর তোমার এই জিনিসটা কেমন লেগেছে? তুমি কি সানি দেওলের বর্ডার ছবিটা দেখেছো? বর্ডার, হ্যাঁ হ্যাঁ, ওটা তো তো যখন সানি দেওলের ফ্ল্যাশব্যাকটা দেখাচ্ছিল যে ও আর্মি অফিসার বেরোয়, ব্রিগেডিয়ার, বর্ডারের একটা আছে, একটা বর্ডারের মতো ভাইব কিন্তু দিচ্ছিল, যে লুকটা বর্ডারের মতনই করেছে, ওখানেও তো শিখ ক্যারেক্টারই প্লে করেছিল, লুকটা বর্ডারের মতো করেছে, পুরো দাড়ি টাড়ি দিয়ে ওরকম ভাবে, ওটা খুব ভালো লেগেছে। আর তো তোমার কি মনে হয় দেবজ্যোতি, যে এই ছবিটা যদি বাংলাতে হতো, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে জাট যদি বাংলাতে হতো, তাহলে হুইচ হিরো would have suited the character? বুমবালা।
হ্যাঁ, একটাই নাম বুম্বাদা, কারণ বুম্বাদার কিন্তু একটা সময় প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু, এখন আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে ক্রেডিটটা দিই না, এটা নিয়ে তুমি আমি অনেকদিন আগে একটা পডকাস্ট করেছিলাম, মনে করে দেখো। বুম্বাদা কিন্তু একটা সময় খুব ভালো ভালো অ্যাকশন ছবি করেছে, এবং বুম্বাদা কিন্তু ভালো অ্যাকশন করে। তো তুমি যদি ভাবো বুম্বাদাকে একটা এরকম একটা বাংলার গ্রামে, হয়তো ওই স্কেল তোমায় দেখাতে হবে না, বাট ওই কনসেপ্টটা নিয়ে একটা বাংলার গ্রামে, সেখানে ধরো কেউ একটা অত্যাচারী জমিদার বা যে কোনো একটা পলিটিক্যাল ফিগার অত্যাচার করছে, সেখানে বুম্বাদা এবং তার সাথে একটা মানে ফিমেল পুলিশ স্কোয়াড জমে যাবে কিন্তু। আমি তো দেখবো, আমি অ্যাকচুয়ালি অনেক আগে, মানে জাটেরও অনেক অনেক আগে অ্যাকচুয়ালি বাংলাতে কিন্তু এই টেমপ্লেটের ছবি হয়ে গেছে। তুলকালাম কিন্তু এই টেমপ্লেটেরই ছবি। মিঠুন চক্রবর্তী বাইরে থেকে আসছে গ্রামটার মধ্যে, ওখানে একটা পলিটিক্যাল কেওয়াস চলছে, সেখানে হি কামস ইন, হি সলভস লট অফ প্রবলেম। ওখানে তো তোমায় আবার ওটা তো ওই সময়টা আসছে, বলো ওই সিঙ্গুর জমি। হ্যাঁ ঠিক আছে, এবার হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো ওটা তো ওই সময়টাতেও আসছে, ওই সিঙ্গুরের জমি অধিগ্রহণ, ওই সময় 2005-06 ওই সময় যে সময় চলছে। হ্যাঁ মানে মিঠুন চক্রবর্তী তো খুবই ভালো লাগবে, বাট আমার মনে হয় স্পেসিফিক্যালি এই রোলটায় আমি মিঠুন চক্রবর্তীকে থেকেও প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পাবো। মিঠুন চক্রবর্তী লেজেন্ড অবভিয়াসলি, বাট মিঠুন আমি চক্রবর্তী সেটা বলছি না, আমি এখন দেখো বুম্বাদার যা বয়স আছে, মিঠুনদার যা বয়স, মিঠুনদা আমার মনে হয় কোথাও কি ইটস টু ওল্ড টু প্লে দিস কাইন্ড অফ ক্যারেক্টার, বাট বুম্বাদা ইজ এ পারফেক্ট ফিট, এবং বুম্বাদা ওটাকে খুব দারুণভাবে পুল অফও করবে। এবং আমি এই যে নন্দমুড়ি বালাকৃষ্ণের যে লাস্ট দুটো ছবি দেখেছি, ডাকু মহারাজ হোক বা তার আগে ভগবান কেসরি আমি বলে একটা ডাকু ছবি, মহারাজের তোমাদের রিভিউ দেখে দেখেছিলাম, কিন্তু আমি জীবনে কোনোদিন বালেয়ার সিনেমা কোনোদিন দেখিনি। আমি ডাকু মহারাজ থেকে ভাই মজা পেয়েছি। এবং ওই ছবিটাও অ্যাকচুয়ালি বুম্বাদা যদি ওরকম ছবি করে, মানে হি উইল বি বেস্ট সুটেড। আর না, আমি অ্যাকচুয়ালি ওই সেন্সে বলছিলাম যে এই ফরম্যাটে কিন্তু বাংলাতে অনেক আগে তুলকালাম হয়ে গেছে, হর্ণা চক্রবর্তী করে ফেলেছে। আমি অ্যাকচুয়ালি যে স্বপন সাহা নয়, সরি ওনার নাম কি, পীযুষ সাহা, ওনার নাম হচ্ছে পীযুষ সাহা, যিনি এই ছবিটার প্রডিউসার ছিলেন তুলকালামের। তো ওনার সাথে একবার আমার কথা হচ্ছিল, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কি, সোহম দাকেও ব্রেক দিয়েছিলেন বাজি মাছ, সোমকে ব্রেক দিয়েছে, অঙ্কুশকে ব্রেক দিয়েছে, শুভশ্রীকে ব্রেক দিয়েছে। তো আমার ওনার সাথে একবার কথা হচ্ছিল, তো আমি তুলকালামের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম আর কি, এমনি ইন্টারেস্ট, যে আচ্ছা এই ছবিটা মানে যে সময় রিলিজ করেছিল সেই তার আগেই এই মানে সিঙ্গুরে একটা গন্ডগোল হয়েছিল, তো আপনারা কি ওটা প্ল্যান করে করেছিলেন? বলছে না না, আমাদের তো ছবিটা শুটিং আগে হয়েছে, তো আমরা একটা নর্মালি মানে মাসিয়া স্টোরি, গ্রামের মধ্যে একটা প্রবলেম হচ্ছে। তো উনি বলেছিলেন যে আমি এরকম প্রচুর নিউজে আর্টিকেল পড়েছিলাম যে গ্রামের মধ্যে যে আমরা বলি না গোষ্ঠী দ্বন্দ্ব, যে নিজের পার্টির লোককেই নিজের লোক মেরে ফেলছে, সেই একটা অ্যাঙ্গেল উনি পড়েছিলেন, ওটা ইন্টারেস্টিং লিখেছিল। উনি হর্ণা চক্রবর্তীকে দিয়ে বলেছিলেন এটা ডেভেলপ করো। এবং তুমি কি জানো তুলকালামের পুরো শুটিংটা মাইসোরের কাছে একটা গ্রামে হয়েছে। ইট ইজ নট শর্ট ইন বাংলা। ইয়েস, ইট ইজ নট শর্ট ইন বাংলা, মানে বাংলাতে শুটিং হয়েছে। মাইসোরে কিন্তু শোলেরও শুটিং হয়েছিল। এক্স্যাক্টলি। তো অ্যাকচুয়ালি ওই সময় মানে মিঠুনদাকে নিয়ে, মানে উনি বলছিলেন যে মিঠুনদাকে নিয়ে এখানে গ্রামে গঞ্জে শুট করা ইম্পসিবল, তো তাই জন্য ওরা পুরো কাস্ট এন্ড ক্রু সবকিছু নিয়ে, জুনিয়র আর্টিস্ট সবকিছু নিয়ে দে ওয়েন্ট টু ফর দ্যাট লোকেশন। ঠিক আছে, ওইখানেই পুরো শুটিংটা হয়েছিল ওই গ্রামের মধ্যে। এবং তারপরে ওরা একটা জায়গায় ছিল, সেখানে ওরা দুর্গাপুজো করেছিল। সো হি ওয়াজ টেলিং মি অল দোজ স্টোরিজ। এবং তুলকালাম তো বিশাল বড় হিট হয়েছিল সেই সময়, এবং ক্লাসিক কিসব ডায়লগ আছে, তুফান বছরে আছে। আচ্ছা ওই সিনেমাটি তো পাবলিকের মার কেওড়া তলা পার, তো তুফানের এটা পাবলিকের মার কেওড়া তলা পার না, ওই সিনেমাগুলো সত্যি। আর মানে গল্পটা কিরম বলো তো, তুমি বললে পলিটিক্যালের সাথে মিলে গেল, গল্পটা এত ইউনিভার্সাল গল্প না, তুমি ইতিহাস খুলে দেখো এই ঘটনা কিন্তু বারবার হয়েছে, এবং এই গল্পগুলো কিন্তু ওয়ার্ক করে। এটা জন ওয়েনে করেছেন, এটা ক্লিন্ট ইস্টউডও করেছেন, এটা মিঠুন চক্রবর্তী বাংলাতে করেছেন, এখন সানি দেওল করছে হিন্দিতে। গল্পটা এত ইউনিভার্সাল না, মানে এই গল্প নিয়ে তুমি বারবার সিনেমা বানাতে পারো। আর অ্যাকচুয়ালি জানো তো এই মুহূর্তে বাংলায় অ্যাকচুয়ালি এই ধরনের গল্পের দরকার আছে। এই মুহূর্তে যা আমাদের রাজ্যের অবস্থা যা যা হয়েছে, তুমি দেখবে বহুরূপীতে হালকা একটা অ্যান্টি সিস্টেম অ্যাঙ্গেল ছিল, তাতেই ছবিটা কি লেভেলে হিট করেছে। অ্যান্টি সিস্টেম প্রধানে ছিল। তো ওটাই বলছি যে যদি পুরোটাই ওরকম হয়, এই মাসিয়া টেমপ্লেটের হয়, যে বাইরে থেকে একজন আসছে and he fixes everything, তাহলে আমার মনে হয় সেটা বিশাল বড় হিট হবে। বাট ওটা আমাদের এখানে ইন্ডাস্ট্রি করতে চাইছে না, বিকজ অফ অল দ্য পলিটিক্যাল ইনক্লিনেশন এন্ড কানেকশন দে হ্যাভ। বাট দিস টেমপ্লেট ইজ দ্য বেস্ট টাইম টু ডু ইট। না না, এবং এই টেমপ্লেটের গল্প মানে তুমি ইজিলি এখন প্রসেনজিৎ চ্যাটার্জি যা দেখো, প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেউ বিশ্বাস করবে না তার আসল বয়সটা কি, তার যা চেহারা ধরে রেখেছে কেউ বিশ্বাসই করবে না।
তুমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে ওই স্কেল বা ওই বাজেট দরকার নেই, বুমাদা পারফরমেন্স লেভেলে উতরে দেবেন, এই বিষয়ে তো কোনো অসম্ভব ভালো অভিনেতা। এবং গল্পটা কিন্তু প্রত্যেকের কাছে রিলেটেবল গল্প। এই যে ধরো জাটের গল্পটা, ম্যাড ম্যাক্স ফিউরি রোড, আমি বলছিলাম এটাকে, অনেকে কমেন্ট করছে, দেখো তুমি এক্সিকিউশন লেভেল, গল্পটা তো তুমিই বলছো না, একই তো গল্প, তো এই গল্পটা কিন্তু সব সময় বলা যায়। তো তুমি লেখো একটা। না, এখানে প্রডিউসার রাজি নয় গো, এটা খালি লেখার ওপর। এটা অনেকেই বলে, আমি দেখি কমেন্ট আসে, বুঝতে পারলে তো, যে একটা কমার্শিয়াল স্ক্রিপ্ট লেখো, অ্যাকশন ফিল্ম লেখো। তোমার অপরচুনিটিটাও তো আসতে হবে না, মানে প্রডিউসারকেও তো রাজি হতে হবে না। ধরো আমার যে পরবর্তী যে ছবি মৃগয়া, দ্যাট ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েস্টার্ন, ঠিক আছে, সেখানে আমরা সুযোগ পেয়েছি, অ্যাকশন করাতে পেরেছি। তো যখন সুযোগ পাবো, যখন প্রডিউসার টাকা দেবে, সেও করতে ইন্টারেস্টেড হবে এই ধরনের ছবি, তখন ডেফিনেটলি হবে। সেই সুযোগগুলো কম আসে, এলে ডেফিনেটলি করবো। হ্যাঁ, এবার এবং দেখো মানে ওয়েস্টার্ন বাংলাতে অনেকে অবাক হয়ে যাবে, এটা আমরা আগেও ওয়েস্টার্ন কিন্তু বাংলাতে হয়েছে, পথ ভোলা হয়েছে, বুমাদাই করেছে, বুম্বাদাই করেছে, ওরা 4 জন হয়েছে। তো এই ওরা গল্প চারজন। দেখো, মানে ওয়েস্টার্নের যে গল্পগুলো না, এটা ওই গল্পগুলোই আমরা বলি। সুপার হিরো ফিল্মের যে গল্পগুলো বলছি, ওগুলো কিন্তু ওয়েস্টার্নেরই গল্প। একটা হিরো আরে আছে, একটা কেজিএফ ও তো কাইন্ড অফ ওয়েস্টার্ন গল্প, পুষ্পাও তো কাইন্ড অফ, মানে এগুলো তো সবই কেজিএফ ওইখান থেকে। সিনেমাটা তো, হ্যাঁ কেজিএফ তো কাইন্ড অফ দিওয়ার থেকে ছাপা, ওটা তো আলাদা বিষয়। হ্যাঁ কেজিএফ তো হ্যাঁ ওয়েস্টার্ন গল্প। সব গল্পই না, মানে এগুলো ইউনিভার্সাল গল্প, জানো তো, জাস্ট তুমি কিভাবে প্রেজেন্ট মানে করছো। তুমি ভাবো যে যদি ধরো প্রশান্ত নীল, যে কেজিএফ এর ডিরেক্টর, সে যদি এখন এই জাট ছবিটা বানাতো, তাহলে তুমি দেখতে যে রানা তুঙ্গা এই যে নিজের এই যে মোটুপাল্লিতে যে মানে এটা করেছে, নিজের রাজত্বটা মানে সাম্রাজ্যটা স্প্রেড করেছে, ওটাকে ও আরো স্কেল আপ করে দিত, যে ও ওখানে একটা পুরো আলাদা দেশের মতো কিছু বানিয়েছে, হ্যাঁ নিজস্ব হ্যাঁ হ্যাঁ আর্মি হ্যাঁ, আছে, তালারের মতো, নিজস্ব হ্যাঁ তালারের কারেন্সি মতো। আছে, ও ওরকম একটা কিছু করে দিত। মানে ও একটা ওরকম একটা পুরো ফ্যান্টাসি জোনের মধ্যে চলে যেতে চায়। তো বাট দ্য টেমপ্লেট ইজ কাইন্ড অফ সেম আর কি, মানে একটা অ্যাবান্ডেন্ট ল্যান্ড আলাদা করে, সেখানে আলাদা নিজস্ব রুলস আছে, এই আছে। সো এভরিথিং বয়েলস ডাউন টু সে। এবং আচ্ছা, তোমার কি মনে হয়, দেবজ্যোতি, যে এই ধরনের ছবি যখন আমাদের বাংলাতে হয়েছে, এই টেমপ্লেটের ছবি, দেখো আমরা তো রেকগনাইজ করছি যে জাট আজকে হচ্ছে, ইট ইজ বিকামিং সাকসেসফুল, হোয়াট এভার পিপল আর লাইকিং ইট, বাট ইট হ্যাজ বিন ডান ইন তুলকালা। কিন্তু এই জিনিসটাকে বাঙালি কোনোদিন অ্যাপ্রিসিয়েট করতে পারেনি কেন? এই যে টেমপ্লেট গুলো বা এই ফরম্যাটটা বা এই ধরনের রাইটিং, এখানে যে ক্রাফটম্যানশিপ দরকার, এটা কেন মানে এ হয়নি আর কি, এটা অ্যাপ্রিসিয়েটেড এটা হয়নি কি তোমার? বলতো, মানে এটা হচ্ছে কোথাও গিয়ে, মানে এটা কোথাও গিয়ে না একটা না কুচু ব্যাপার এবং ভ্যালিডেশন, ঠিক আছে। তুমি যদি বলো আমার এমএলএ ফাটাকেষ্ট ভালো লেগেছিল, দেয়ার ইজ নো ইন্টেলেকচুয়াল ভ্যালিডেশন টু ইট। আমি আমি এমএলএ ফাটাকেষ্ট সিনেমা হলে দেখেছিলাম অরিত্র, কল্পনা করতে পারবে না হল রিয়াকশন কিরকম ছিল। আমি বসিরহাটে, আমার মামার বাড়ি, লোকে, তুমি প্রথম 15-20 মিনিট কিছু শুনতেই পাচ্ছ না, এত চিৎকার হচ্ছে, ঠিক আছে, মানে আলাদা এক্সপিরিয়েন্স। এবং অ্যাজ আ কমার্শিয়াল সিনেমা ফাটাকেষ্ট দারুণ একটা সিনেমা, আমি যদি শুধু কমার্শিয়াল লেন্সিং দিয়ে দেখি। কিন্তু তুমি যদি বলো যে আমি ফাটাকেষ্ট এনজয় করেছি, লোকে ভাবে এই তো কি সিনেমা, তুই কি দেখেছিস, ইউরোপিয়ান সিনেমা কি দেখেছিস, এইটা না হাফ দেখেছিস তাই বল। এই জিনিসটা আমরা টার্কভস্কি, এইটা না হাফ দেখেছিস, তুই ইভান্স চাইল্ডহুড কতবার দেখেছিস, এই কনভারসেশন, এবং এই যে জিনিসটা না, এটা ফান্ডামেন্টালি প্রবলেমেটিক, জানো তো। আমরা যদি আজকে এগুলো অ্যাপ্রিসিয়েট করতাম, আজকে যদি আমরা ওরা 4 জন অ্যাপ্রিসিয়েট করতাম, পথ ভোলা অ্যাপ্রিসিয়েট করতাম, আর চিরঞ্জিত চক্রবর্তী যে সিনেমাগুলো করেছে সেগুলো অ্যাপ্রিসিয়েট করতাম, ভিক্টর ব্যানার্জি যে ছবিগুলো করেছে সেগুলো অ্যাপ্রিসিয়েট করতাম। এই যে তুমি ইয়ের কথা বলছো, থালাপাতি সিনেমাটা রজনীকান্তের খুব সেলিব্রেটেড সিনেমা। থালাপাতির একই গল্প 4 বছর আগে ভিক্টর ব্যানার্জি করেছিলেন আক্রোশ, ওই কর্ণের দিক দিয়ে মহাভারতের, এবং খুবই ভালো কিন্তু ছবি। ওখানে প্রসেনজিৎ চ্যাটার্জিরও একটা সাপোর্টিং রোল ছিল, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি স্টার হওয়ার আগে আর কি। অঞ্জন চৌধুরী স্ক্রিপ্ট ছিল, অঞ্জন চৌধুরী স্ক্রিপ্ট। আমি ঠিক এক্স্যাক্টলি মনে নেই, ডাইরেক্টর ছিলেন সুজিত গুহা, আমার এইটুকু মনে আছে। হ্যাঁ, তাহলে ওটা অঞ্জন চৌধুরীরই লেখা, ওটা অঞ্জন চৌধুরীর লেখা। হ্যাঁ হতে পারে, হ্যাঁ হতে পারে। ডাইরেক্টর ছিলেন আক্রোশ সুজিত তো, গুহা। আক্রোশ তো। আক্রোশ, হ্যাঁ 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 হ্যাঁ, অঞ্জন চৌধুরীর লেখা। হ্যাঁ। তো ওই সিনেমাটা দেখো, ওটা কিন্তু থালাপাতির গল্পটাই বলছে, এবং খুবই ভালো একটা ছবি। কমার্শিয়াল লেন্সের দিক দিয়ে দেখতে গেলে সেই সময় গ্রামের পলিটিক্স টলিটিক্স সব দেখাচ্ছে, লোকে অ্যাপ্রিসিয়েট করেনি। তো এই যে আমরা অ্যাপ্রিসিয়েটটা করতে পারিনি, এই যে শুধুমাত্র আর্ট ফিল্মে ক্রাফট থাকে না, একটা কমার্শিয়াল সিনেমাতে তুমি একটা লার্জার দ্যান লাইফ গল্পের মধ্যেও সমাজ থাকতে পারে, পলিটিক্স থাকতে পারে, মানুষের জীবন থাকতে পারে,
এই অ্যাপ্রিসিয়েটটা করেনি বলেই আজকে আমাদের কমার্শিয়াল সিনেমার এই অবস্থা। কত ভালো ভালো রঞ্জিত মল্লিক কত ভালো ছবি করেছেন, নবাবের মতো, নবাবের গল্পটাও তো কাইন্ড অফ মাসিহা গল্প, শত্রুর মতো ছবি, খুব ভালো ভালো আমরা কিন্তু অরিত্র রিমেক ফেজ শুরু হওয়ার আগে আমরা কিন্তু একটা সময় খুব ভালো ভালো কমার্শিয়াল ছবি বানাতে পারতাম। এই সুজিত গুহর মতো মানুষ, অঞ্জন চৌধুরীর মতো মানুষ, হরনাথ চক্রবর্তীর মতো মানুষ, এরা কিন্তু খুব ভালো ভালো কম বাজেটে, অবভিয়াসলি স্কেলটা সেটা ছিল না, কম বাজেটে আমরা কিন্তু অরিত্র খুব ভালো ভালো কমার্শিয়াল ছবি বানাতে পারতাম। সেই জিনিসটা যেহেতু অ্যাপ্রিসিয়েট করা হয়নি, সেগুলোকে নিয়ে মানে নিউজ পেপার গুলোতে নেগেটিভিটি করা হয়েছে না যে এগুলো তো লো আর্ট, আর আমাদের তো বাঙালির জানোই হাই আর্ট লো আর্ট ডিফারেন্সিয়েশনের একটা ব্যাপার আছে। এখনো তো তুমি দেখো না, এখনো হলে যে ছবি চলছে বাংলা ছবি, দ্যাট ইজ আ ফুল অফ প্রিটেনশন। মানে প্রত্যেকটা ক্যারেক্টার একই ভাবে কথা বলছে, সেটা ডিরেক্টরের নিজের ইন্টারভিউর মতো মনে হচ্ছে শুনতে। সবকটা ক্যারেক্টার একই সার্কাজম টোনে কথা বলছে, ঠিক আছে, গল্প সেকেন্ড হাফে এসে বোঝা যাচ্ছে কোনো প্লট নেই, গল্প এগোচ্ছে না, বোরিং হয়ে যাচ্ছে, আননেসেসারি নেম ড্রপিং, যেটা আমার বিরক্ত লাগে। মানে কোনো কোনো জিনিসকে খোঁচা মারা, ওই ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আছে, আননেসেসারি খোঁচা। হ্যাঁ মানে এরকম দরকার নেই। যাই হোক, মানে এই হাই আর্ট লো আর্ট করা এবং এই যে প্রিটেনশনের জন্যই আমরা কিন্তু অরিত্র একটা সময়, আজকে অনেকে অনেক কথা বলতে পারে, আমরা কিন্তু একটা সময় ভালো কমার্শিয়াল ছবি বানিয়েছি কম বাজেটে, নিজেদের রুটেড গল্প বলে ভালো কমার্শিয়াল ছবি বানিয়েছি, কিন্তু কেউ সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করেনি, কেউ সেগুলো নিয়ে কথা বলেনি আমাদের, ওই জন্য তারপরে রিমেক বানানো শুরু হলো, এখন তো কিছুই হয় না। খুবই আনফরচুনেট, খুবই আনফরচুনেট। এই সিনেমাগুলো আপনারা যারা আছে, এগুলো 80s 90s এর বাংলা সিনেমা দেখুন, বা বলিউডের অনেক কিছুর আগে। অরিত্রই একটা সিনেমার কথা বলছিলাম, আমি সিনেমাটা খুঁজেই পেলাম না, যে কাবিলে যে টেমপ্লেটটা ছিল, মানে রেপ এন্ড রিভেঞ্জ প্রশ্ন বলে, বুম্বাদা ওই সিনেমা করেছেন আর্লি 90s, কাবিল সেটা করছে 2017। আমরা কাবিল অ্যাপ্রিসিয়েট করছি, লোকে জানেই না বুম্বাদার এরকম সিনেমা আছে। আমাদের জাট নিয়ে ডিটেলে কথা হলো। তো জাট আপনারা যারা দেখেননি এখনো, দেখতে পারেন অবশ্যই। আমরা এটা আলোচনা করলাম ওটা নিয়ে, যতটা ডিপ ডাইভ করা যেতে পারে। এন্ড আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এরকম আরো আপনারা অন্য ছবি নিয়ে ডিসকাশন চান কিনা, তাহলে আমরা ডেফিনেটলি সেই ছবিটা নিয়ে কথা বলবো। সেটা কমার্শিয়াল ছবি হতে পারে, সেটা অন্য ধরনের ছবি হতে পারে, সেটা আপনারা কমেন্টে জানান অবশ্যই। আর মুভিবাব দেবজ্যোতি চ্যানেলটাকে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন। দেবজ্যোতি সাবস্ক্রাইব বাড়ছে না আর কি অনেকদিন ধরে, but he deserves to be having more subscribers. So please do subscribe Moviebab Dev. Thank you so much.